আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা যারা ৪৭তম জব হোল্ডার আছি তাদের জন্য এখানে একটা ৩ মাসের মধ্যে ম্যাথমেটিক্স একটা কোর্স করতেছি এখানে। একদম ৩ মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথমত পড়ার আগে বুঝতে হবে যে আসলে আমি কোন বিষয়গুলো পড়বো। দেখুন, আমাদের বাস্তব সংখ্যা থেকে বিগত বিসিএস থেকে আমাদের শুরু করে ৪২ বিসিএস পর্যন্ত আমাদের কি ২২টা কোশ্চেন আসছিল এখানে, ওকে? আবার এখানে দেখবেন গসাগু লসাগু থেকে আমাদের কি ১২টা আছে। এভাবেই আমাদের এখানে এই সিস্টেমগুলো কিন্তু দেওয়া আছে এখানে। যেগুলো বেশি মার্ক করা বা গোল করা দেখুন এগুলোতে বেশি কোশ্চেন আসছে। এখানে দেখুন আমাদের পরিমিতি, সরল ক্ষেত্র, ঘনবস্তু থেকে আমাদের ৩১টা কোশ্চেন আছে। তার মানে এই টপিকসগুলো আমাদের এখানে বেশি বেশি পড়তে হবে এখানে, ওকে? তো আমরা বিসিএস বসার আগে অবশ্যই আমরা প্রথমত সিলেক্ট করব যে কোন বিষয়গুলো আমরা বেশি পড়বো আর কি। তারপরে দেখুন বীজগণিতিক সূত্র থেকে ৩১টা কোশ্চেন আসছে, তারপরে এখান থেকে 25টা কোশ্চেন আসছে বিসিএস এ, এখান থেকে 22টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেন আছে। তো আমরা শুরু করতেছি যেহেতু আমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা থেকে শুরু করি, এবং এরপর আমরা ইনশাল্লাহ করবো এখানে শতকরা নিয়ে কথা বলবো, কারণ শতকরা থেকে কিন্তু কোশ্চেন ভালো হয়। তো আমরা প্রথমত শুরু করলাম বাস্তব সংখ্যা। যারা রেগুলার ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমি খয়রুল বেসিক ম্যাথ যে বইটা আছে বাজারে খুব বেশি এখন চলতেছে আর কি, এই বইটা থেকে আমরা পড়বো ইনশাল্লাহ। তো এখানে পদ্ধতি 5টা আছে, তো আমরা মোটামুটি আজকের মধ্যে দুটো পদ্ধতি শেষ করার ট্রাই করবো, দেখি আমাদের সময় সাপেক্ষের উপর ডিপেন্ড করবে এটা। তো প্রথমত বাস্তব সংখ্যা পড়তে গেলে আমাদের রিয়েল নাম্বার পড়তে হবে। আসলে বাস্তব সংখ্যা কাকে বলে এখানে বলুন তো? সকল ধনাত্মক, ধনাত্মক হতে পারে এটা, হ্যাঁ। তারপরে হচ্ছে আচ্ছা, এটা বানানটা মানে ভুল হয়েছে, ধনাত্মক, ঋণাত্মক, তারপরে এখানে শূন্য, তারপরে এখানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, সবগুলো হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা, ওকে? সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। পূর্ণ সংখ্যা হতে পারে এখানে, হ্যাঁ। তারপর এখানে ভগ্নাংশ হতে পারে এখানে। এই সবকিছু আমাদের বাস্তব সংখ্যার মধ্যে পড়বে। বাস্তব সংখ্যা যারা আমরা ইন্টারমিডিয়েটের অর্থাৎ এইচএসসি তে হায়ার ম্যাথ পড়ছি, তখন আমরা পড়ছিলাম যে জটিল সংখ্যা আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। মানে সংখ্যায় দুই ধরনের, একটা হচ্ছে বাস্তব সংখ্যা, একটা জটিল সংখ্যা। তো বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের এখানে যা আমরা প্রতিনিয়ত হিসাব কিতাব করি আর কি, যোগ বিয়োগ ভগ্নাংশ, এগুলো সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আর যেগুলো আমাদের হিসাবের বাইরে সেগুলো হচ্ছে জটিল সংখ্যা, যেগুলো আমরা মুখে হিসাব করতে পারি না, তাই না? কমপ্লেক্স নাম্বার। এই আই হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার, ছিল -1 ছিল এর মানটা, তাই না? এটা আমরা পড়ছিলাম, যারা ইন্টারে সায়েন্স পড়ছে তারা আমরা এটা জানি আর কি। আচ্ছা, তো এখানে বলা আছে ধনাত্মক, তারপর এখানে ঋণাত্মক, শূন্য, সবই বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। আচ্ছা, ডিজিট বা অঙ্ক বলতে আমরা কি বুঝি এখানে? তো ডিজিট বা অঙ্ক বলতে আমরা যেটা বুঝবো এখানে দেখুন আমাদের এখানে এই ১ থেকে, হ্যাঁ, ১ থেকে শুরু করে ৯ পর্যন্ত যে আমাদের সংখ্যা অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে ডিজিট বা অঙ্ক এখানে, ওকে? আর শূন্যকে বলা আছে এই, আর ১ থেকে ৯ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে বা অঙ্কগুলো আছে এগুলোকে আমরা কি সার্থক সংখ্যা বলি। কি বলি এখানে? সার্থক সংখ্যা। তার মানে শূন্য কিন্তু আপনার সার্থক সংখ্যার মধ্যে পড়ছে না এখানে। শূন্য কিন্তু আপনার কি না, সার্থক সংখ্যা না এখানে। কারণ কি? শূন্যর কোনো ভ্যালু নেই, এর কোনো মান নেই। এইজন্য আমাদের শূন্যকে আমরা সার্থক সংখ্যা বলবো না আরকি। আচ্ছা, এবার বলছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ওকে? তো এই পূর্ণ সংখ্যা মানে আমাদের কোনগুলো? ১২, ১৫, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তারপর এখানে -৪, মানে প্লাস মাইনাস যেকোনো কিছু। কিন্তু পূর্ণ সংখ্যা মানে কি? যেগুলো ভগ্নাংশ আইবে না এখানে, বা পয়েন্ট সামথিং কিছু আইবে না এখানে, ওকে? আর ভগ্নাংশ আহ, বলা হবে কাকে বলুন তো? যেগুলো আমাদের এখানে 2/3, এটা আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা না। তারপর আমাদের 5/4, তারপর এখানে 2 সমস্ত 1/2, মানে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা একটু পরে কিন্তু মিশ্র ভগ্নাংশ পড়বো ইনশাল্লাহ, ওকে? আই থিঙ্ক আমরা এখানে জানি যে এখানে দেখুন এই যে এগুলো আমাদের পূর্ণ সংখ্যা নয়, আমাদের 2.5 এগুলো হচ্ছে ভগ্নাংশ। তারপর 1.256। এখন হচ্ছে অড নাম্বার বা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি এখানে? যেগুলো 2 দ্বারা ভাগ করা যায় না। যেমন আপনি যেখানে বলেন যে আমি আপনাকে 3 দিলাম, 3কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন না। 2 একে 2, আর এখানে 2 থাকবে, এখানে কিন্তু 1 পাবো। তার মানে এই ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে না, মানে ভাগশেষ শূন্য হবে না, ওকে? যখন আমাদের ভাগশেষ শূন্য হবে না সেগুলো বিজোড় সংখ্যা। কিন্তু আপনি যদি এখানে 6 নেন, এটা আমাদের কি দেখুন 2 দিয়ে ভাগ করেন, কত হবে? 3 দুগুণে 6। তার মানে এখানে আমাদের শূন্য আছে, তার মানে এটা কিন্তু ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়েছে। তার মানে এটা হচ্ছে আপনাকে এখানে জোড় সংখ্যা এখানে। তারপর এখানে বলছে ডিফারেন্স মানে পার্থক্য, সাবট্রাক্ট বিয়োগফল, প্রোডাক্ট গুণফল, হ্যাঁ, কোশেন্ট, তারপর এখানে হচ্ছে রিমাইন্ডার ভাগশেষ। এগুলো আমাদের জাস্ট একটু ইংলিশ নামগুলো পড়লাম। কনজিকিউটিভ নাম্বার বা ধারাবাহিক নাম্বার, আমরা এখানে যেটা ধারা বলি সেটা হচ্ছে আমাদের কনজিকিউটিভ নাম্বার। সাপোজ এখানে দেখুন 1 2 3 4 এভাবে আমাদের একটা ধারা গিয়েছে না এখানে।
এটা একটা ধারা, কারণ 1 থেকে 2 এর পার্থক্য কত এখানে, 1 2 থেকে 3 এর পার্থক্য কত, মানে এই পার্থক্যটা সবসময় 1 থাকবে। আবার দেখুন 44 থেকে 45 এর পার্থক্য কত এখানে 1, তারপর এখানে 46 থেকে পার্থক্য কত এখানে 1, 47 থেকে পার্থক্য 1, মানে প্রত্যেক জাতে আমাদের পার্থক্যটা 1 আছে এখানে। আবার এটাও একটা আমাদের ধারা, দেখুন এই যে -4 -3, এটা একটু আমি লিখে দেই, -5 -4 -3 -2 -1, তারপর এখানে 0, তারপর 1 2, এভাবে কিন্তু আমাদের একটা ধারা গেছে, তাই না? এটাই আমাদের বলছে। এখানে তো আমাদের 0 0 নেয়নি, 0 দেওয়া উচিত এখানে, হ্যাঁ? তো আমি এখানে বলি এটা কেন হয়, কারণ আপনি এখানে দেখুন এই এই দুটোর পার্থক্য করবেন। তো -5 আর বিয়োগ করবেন -4, এই দুটোর পার্থক্য করলে আপনি কত পাবেন, -5 + 4 মানে -1 পাবেন এখানে। আবার এই -4 এবং 3 করবেন, এখানেও -1 পাবেন, এখানেও -1 পাবেন, এটাও -1 পাবেন, আবার এটাও মানে প্রত্যেকটাতে -1 পাবেন এখানে, ওকে? তো এই -1 যে প্রত্যেকটাতে পাচ্ছেন এখানে, এটা একটা ধারা এখানে হচ্ছে, কি হচ্ছে, এটা একটা ধারা হচ্ছে আর কি। আই হোপ আপনারা বুঝতে পারছেন এটা। তারপর এখানে আমাদের জোড় ক্রমিক সংখ্যা, মানে 2 4 6 8, এগুলো আমাদের জোড় ক্রমিক সংখ্যা। আবার এখানে কি বেজোড়, কি 1 3 5, ওকে? মানে কারণ এখানেও দেখবেন না দুটা করে, এই যে এই দুটোর মধ্যে পার্থক্য 2 করে, এখানে 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, 6 থেকে 4 বাদ দিলে 2 হবে, 8 থেকে 6 বাদ দিলে 2 হবে, আর 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, 7 থেকে 5 বাদ দিলে, মানে পরপর দুটা, মানে পাশাপাশি দুটাকে বিয়োগ করে দেখবেন যে আপনার সেম মান আসবে। বিভাজ্য সংখ্যা এখানে বলছে। বিভাজ্য সংখ্যা বলতে আমাদের যেগুলোকে নিঃশেষে বিভাজ্য করা যায় এখানে, ওকে? সেটা হচ্ছে বিভাজ্য সংখ্যা হবে। সাপোজ 39কে আপনি 13 দিয়ে কিন্তু ভাগ করতে পারবেন, তার মানে এটা বিভাজ্য সংখ্যা হবে এখানে, ওকে? তো মানে তার মানে এখানে আপনার 39টা কি হবে, 13 দ্বারা বিভাজ্য এখানে, মানে বিভাজ্যকে এখানে 13 দ্বারা আপনি এখানে বিভাজ্য 3 13 39 করতেছেন, ওকে? 39কে 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না এখানে। আচ্ছা, আই থিঙ্ক ফ্যাক্টর বলতে আমরা উৎপাদক বুঝি এখানে। তো উৎপাদক বলতে আমরা যেটা বুঝবো এখানে, একটু ভালো করে দেখবেন, মানে একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এখানে। সে ফর এক্সাম্পল আমি বললাম যে আপনার 16 নিলাম, আমি 16 নিলাম। এই 16কে কি দ্বারা ভাগ করা যায়? যেমন আমি এখানে বললাম যে 16কে 1 দিয়ে ভাগ করতে পারবেন, 16কে 2 দিয়ে ভাগ করতে পারবেন, 3 দিয়ে যাবে না, তাহলে 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে কি? না, 6 দিয়েও যাবে না, 7 দিয়ে 8 দিয়ে যাবে, 8 দুগুণে 16 হবে এখানে। তার মানে 16কে 16, 8 দুগুণে 16, 4 4 16, 8 দুগুণে 16, আর 16কে 16 দিয়ে ভাগ করা যাবে। এগুলো হচ্ছে আপনার এখানে 16 ফ্যাক্টর। কি এগুলো? 16 ফ্যাক্টর, মানে 16কে যেগুলো দ্বারা ভাগ করা যাবে আরকি, ওকে? 5 কিন্তু 16 12, এখানে 12 কথা বলছে। 12 ফ্যাক্টর গুলো হবে কি 1 2 3, 3 4 12, 6 2 12, 12 কে 12, তার মানে এগুলো আমাদের এখানে 12 ফ্যাক্টর। কিন্তু 5 কিন্তু উৎপাদক না, কারণ কি 5 12 দ্বারা ভাগ করা যায় না কিন্তু এখানে। এগুলো আমরা নরমালি বিষয়, এগুলো পারি। মাল্টিপল বলতে আমরা যেটা বুঝি এখানে, গুণ বুঝি এখানে। তো এই গুণিতক মাল্টিপলস, হ্যাঁ, ফ্যাক্টরের বিপরীত যেগুলো এখানে, ওকে? যেমন 12 এর গুণিতক হচ্ছে আমাদের কি এখানে, দেখুন আমাদের এখানে এই যে 12 কে 12, মানে ওই এগুলোই ফ্যাক্টরগুলোই আমাদের এখানে গুণিতক হবে এখানে। আচ্ছা, তা প্রাইম সংখ্যা, এখানে প্রাইম সংখ্যা বলতে আমরা কি বুঝি? আমরা ছোটবেলা থেকেই পড়েছি প্রাইম নাম্বার বলতে আমরা কি বুঝি এখানে, আমি একটু বলি তারপরও। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের এখান থেকে। প্রাইম নাম্বার এখান থেকে কোশ্চেন আসবেই, মনে রাখবেন। বিগত সালের কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করে বলতেছি যে আপনার এখান থেকে কোশ্চেন আসবেই প্রাইম নাম্বার থেকে। তো প্রাইম নাম্বার হচ্ছে আমাদের এখানে এমন সংখ্যা, যে সংখ্যাকে ওই সংখ্যা, ওই সংখ্যা ও 1 দ্বারা শুধু ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়। সে ফর এক্সাম্পল আমরা অনেক সময় ইজি ইজি কোশ্চেনগুলো এক বলি, আমরা ইজিগুলো দিব না, আমরা 43 না দিলাম এখানে। এই 43টা আমাদের অনেক বেশি পরীক্ষা আসছে, হ্যাঁ? নিচের কোনটি প্রাইম সংখ্যা? 43, এটা আমাদের আসছে আর কি। দেখুন আমাদের এই 43 যে আমাদের প্রাইম সংখ্যাটা আমি কেমনে বুঝবো এখানে, দেখুন এই 43কে আপনি শুধু এই 1 দিয়ে ভাগ করতে পারবেন এবং 43 দিয়ে ভাগ করতে পারবেন, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এখন এই অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে কিনা এটা আমরা কিভাবে খেয়াল করবো? এই জন্য আপনার 43 আছে না এখানে, এই 43-এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। তা 43-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা 36 এখানে। কত? 36। তো 36-এর হচ্ছে বর্গ পূর্ণ কত এখানে? 6। 6 এর উপরে গেলে 36 হবে না? তো আপনি করবেন কি, যে 2 থেকে শুরু করে 6 পর্যন্ত এটাকে ভাগ করবেন। 2 থেকে শুরু করবে। মানে এতটুকু চেক করলেই হবে এখানে যে আপনার এর মধ্যে কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যাচ্ছে কিনা, মানে 43 ভাগ করা যাচ্ছে কিনা 2 থেকে 6 এর মধ্যে। তো যদি দেখেন যে এর মধ্যে কোনো কিছু কিন্তু ভাগ করা যাচ্ছে, তাহলে বুঝবেন যে এটা আমাদের প্রাইম না। আর যদি মনে করেন যে এটা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না, তাহলে এটা প্রাইম হবে। কেন আমি একটু বলি যে কেন আমাদের এখানে এটা হবে আর কি। একটু ভালো করে দেখুন, কেন আমরা বড় সংখ্যা দিয়ে চেক করব না এখানে, কেন আমরা বড় সংখ্যা দিয়ে কি করব না, চেক করব না, কেন করব না একটু ভালো করে দেখুন। এই যে এই 6 6 36 না এখানে, বা এখানে আপনি 7 নেবেন এখানে, কারণ 7 নিতে পারেন,
কারণ 7 কেন নেব এখানে, 43 থেকে 36 ফারাকটা অনেক বেশি, তো আপনি এক বেশি নিয়ে করেন, তাও কোনো তো সমস্যা নেই এখানে। ওকে, তাও কোনো সমস্যা নেই, তবে 36 পর্যন্ত নিলেই কিন্তু আমাদের হয়ে যায়। কেন হয় আমি বলি, একটা সংখ্যাকে যত বড় সংখ্যা দ্বারা ভাগ করবেন, যত বড় সংখ্যা দ্বারা ভাগ করা হয় এখানে, ভাগফল কিন্তু কি হয়, তত ছোট হয় না? ভাগফল তত কি হয় এখানে, ছোট হবে এখানে। তার মানে আপনি যত বড় সংখ্যা দ্বারা ভাগ করেন না কেন, মানে যত সংখ্যা দ্বারা আমাদের এখানে এই মানটাকে, ওই মানটাকে ভাগ করা যাক না কেন, ওই মানটা, ভাগফলটা আমাদের সবসময় ঘুরি পিলটি কিন্তু আমাদের এর মধ্যে থাকবে, ছোট মানটা। তাহলে ছোট মানটা যদি এর মধ্যে থাকে, তাহলে বড় মানটা উপরে থাকবে, তো বড় মানটা আমরা নিয়ে করলাম না, ছোট মানটা দিয়ে করলাম, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে 43কে আপনি দেখবেন 2 দিয়ে ভাগ করে দেখবেন যাবে না, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, তার মানে 43 প্রাইম সংখ্যা। বা আমি একটা আপনাকে একদম ওই প্রাইম সংখ্যার যে মানে একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে দেখাচ্ছি এখানে কেমনে আমাদের হচ্ছে। সাপোজ আমি 39 দিলাম এখানে, 3×9 39, 39 তো হবে না, 3×39 হবে এখানে। আমি আচ্ছা হ্যাঁ, আমি 39 দিলাম এখানে। ওকে, তো এই 39 আমি দিলাম এখানে, তো 39 হচ্ছে কাছাকাছি একটা হচ্ছে পূর্ণবর্গ 36, এখানে আগেরটা দিলাম, তো 36 হচ্ছে বর্গ 6, তার আমি করবো কি 2 থেকে 6 পর্যন্ত ভাগ করব। কেন একটু বলি একটু আপনাকে, এই 39 যে আপনি ফ্যাক্টর গুলো বের করেন, তার মানে এখানে এককে 1, 39 হবে এখানে, এই 3 দিয়ে একটা ভাগ করা যাবে, 13 দিয়ে ভাগ করা যাবে এখানে, আর কিন্তু যাবে না, 39কে 39 দিয়ে ভাগ করা যাবে। ওকে, এখন কথা হচ্ছে আপনি একটু খেয়াল করুন, আপনি যদি 3 দিয়ে ভাগ করেন, তো 3 কিন্তু আমাদের এখানে এই যে 2 3 4 5 এর মধ্যে আছে এখানে। ওকে, এই 3 আমাদের কি আছে এখানে, এর মধ্যে আমাদের থাকতেছে এখানে। তো এই 3 থাকতে চাও না, 3 দিয়ে আপনি যে ভাগ করেন 39কে, তাহলে আপনি 13 পাচ্ছেন এখানে, তাই না? এই যে 13টা পাচ্ছেন, 3×13 = 39। তাহলে আপনি 13 দিয়ে ভাগ করা কি মানে 13 দিয়ে ভাগ করে আমাদের লাভটা কি হবে? লাভ তো নেই, কারণ আমরা তো 3 দিয়ে ভাগ করে তো 13 পাচ্ছি এখানে। তো যে কোনো একটা পালেই তো হবে। তো এই যে এরকম যে যখন বড় সংখ্যাগুলো দিয়ে আপনি ভাগ করবেন, এর ভাগফলের মানটা আমাদের এই প্রাইমের মধ্যে, মানে এই অংশটার মধ্যে আসবে, পূর্ণবর্গ সংখ্যার মধ্যে আসবে এখানে। ওকে, তো এই জন্য আমাদের এই পূর্ণবর্গ সংখ্যার মধ্য দিয়ে ভাগ করলে আর আমাদের কি এক্সট্রা করে ভাগ করার দরকার হবে না এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বোঝাতে পারছি আমি এখানে। আরেকটা আপনি যদি নেন এখানে, ধরুন আমাদের এখানে 49 নিলেন এখানে, 49 নিলেন এখানে। ওকে, তো 49 আপনি এখানে ওই মানে পূর্ণবর্গ কিন্তু 49 নিজেই কিন্তু 7 7 49 এখানে। ওকে, তার মানে আপনি 2 থেকে 7 পর্যন্ত ভাগ করবেন এখানে, 7 পর্যন্ত। তো দেখুন তো 2 থেকে 7 পর্যন্ত ভাগ করে এটা ভাগ করা যায় কিনা এখানে। তো আপনি হচ্ছে 4 অঙ্ক করবেন এখানে, হ্যাঁ। 2 থেকে শুরু করে আমরা 7 পর্যন্ত ভাগ করবো এখন। 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে ভাগ করা যাবে কি? আমরা এই 49 7 7 49, এটা আমরা একটু এগুলো দেখি। তো প্রথমে আমাদের এখানে 1 দিয়ে যাবে, হ্যাঁ, 3 দিয়ে যাবে কি? 3×13 39, 4×13 কত হবে এখানে? এই যে 13কে আপনি 4 দিয়ে গুণ করবেন এখানে, 3×4 12 2 এখানে, তাই না? 3×4 12 2, হাতে গেছে 1, 8 9 এখানে 92, 4 কে 4 ও 5 52 হবে এখানে। তার মানে 4 দিয়ে ভাগ যাচ্ছে না এখানে, তার 5 দিয়ে ভাগ যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে এখানে, হ্যাঁ। তারপরে এরপর আমাদের কি হবে, 49 দিয়ে নিজেকে যাবে। তো আমাদের 7-এর কিন্তু উপরে আর যাওয়া লাগছে না কিন্তু, কারণ 7 দ্বারা ভাগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। আমি এটা ফ্যাক্টর মান যদি দেখা এখানে, যেমন আমি বললাম যে আপনার 20 বললাম এখানে, 20 এর ফ্যাক্টর গুলো কি এখানে 1 2, তারপরে আমাদের 4 5, তার মানে 10, তারপরে কত 20 এখানে, এগুলো দিয়ে ভাগ করা যাচ্ছে। তো এই 20-এর হচ্ছে কাছাকাছি একটা পূর্ণবর্গ হচ্ছে 16, 16 হচ্ছে কত 4 এখানে, দেখুন কত 4। আপনি এই 2 থেকে শুরু করে 4 পর্যন্ত যেগুলোকে ভাগ করেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। কেন হয়ে যাবে বা কিভাবে হয়ে যাবে আমি একটু এটা দেখাবো আপনাকে। মানে 1 তো বাদ যাবে, মানে 1 দিয়ে ভাগ করা যাবে না, এবং 20 দিয়ে যাবে না। এখন আপনি যে এই 2 দিয়ে এবং 4 দিয়ে ভাগ করেন, তাহলে আমাদের খেলা খতম। এই 4 দিয়ে ভাগ করলে আপনি 5 পাচ্ছেন এখানে, 4 5 20, আর 2 দিয়ে ভাগ করলে কি পাচ্ছেন এখানে 10 পাচ্ছেন। তার মানে 10 হলো আপনার এখানে 5 হয়ে গেল। তার মানে এই উপরের মানগুলো দিয়ে ভাগ করার কোনো দরকারই নেই। আমরা কি পাগল হয়ে গেছি যে উপরের মানগুলোতে ভাগ করব? তো এই জন্য একটা সহজ শর্টকাট টেকনিক হচ্ছে প্রাইম নাম্বার, যে সংখ্যাটা আমাদের আছে ওই সংখ্যাটা আমাদেরকে করবো, ওই সংখ্যার কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নেব, নিয়ে আমরা করবো কি এখানে, বা ওই সংখ্যাটা আমরা রুট করবো এখানে। তো রুট তো করতে পারেন মনে হয় এখানে, ধরুন আমি এখানে বললাম একটা সংখ্যাকে রুট করতে পারেন না আপনি। পরীক্ষা হলে তো আপনি আর একটা বিষয়, ভাই শর্টকাট নিয়ম কখনো করবেন না। পরীক্ষা হলে নিয়ম মানে আপনি হিউজ টাইম পাবেন, আপনি মূল নিয়মে করলেই আপনার টাইম আটবে, সমস্যা নেই, হ্যাঁ। তো একটা সংখ্যা মানে ধরুন আমি এখানে একটা সংখ্যা দিলাম যে আপনি পূর্ণবর্গ সংখ্যা করবেন, আমি বললাম যে এখানে 37 বললাম এখানে, তো 37-এ মানে কত পূর্ণবর্গ সংখ্যা হবে কত? এই 37 নেবেন এখানে, নেওয়ার পর এটা তো আমার ইজি হয়ে গেল, তাই না? এটা একটু আর একটু মানে হার্ড দেই। ধরুন আমি এখানে বললাম যে 257 বললাম এখানে,
এর পূর্ণবর্গ সংখ্যা মানে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত হবে এখানে? এই 2 5 7 নেবেন, এখানে নেওয়ার পর দুটো করে জোড়া নেবেন। আমি এখানে একটা জোড়া পেলাম, এখানে একটা জোড়া, তো এখানে কিছু নেবেন, একটা শূন্য নেব। তো নেওয়ার পরে এখানে এই 2 এর মানে প্রথমত প্রথম জোড়ার কাজ হবে এখানে। তো এই 2 এর এমন একটা সংখ্যা আমরা নেব এখানে যেটাকে বর্গ করলে 2 এর কাজ সমান বা ছোট হবে। তো এটা কিন্তু 2 যদি নেন, 2 এর বর্গ করলে 4 হবে না, তো 2 এর থেকে বড় হচ্ছে। আমি এক জনেই 1 এর বর্গ হবে কি 1 হবে এখানে। তো এটা ছোট হবে বা সমান হওয়া যাবে। তো এটা বিয়োগ করবে 1 আসবে এখানে, আর এই 57টা আমাদের এখানে নামবে। ওকে, আর 1 এর ডাবলটা আমাদের এখানে লিখতে হবে, এখানে এই জাতে লিখতে হবে, 2 হবে এখানে। এখন এখানে এমন একটা মান দ্বারা আপনি এখানে গুণ করবেন, এমন একটা মান দ্বারা আপনি এখানে গুণ করবেন যে মানটাকে গুণ করলে মানে সরি 2 তো এখানে থাকবেই, এই 2 এর পরে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে এখানে এই জাতে, যে সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে কত হবে এখানে বলতো আমাদের, এই আপনার 157 থেকে ছোট হবে মানটা। তো এখানে আপনি যদি এখানে 16 নেন, মানে 6 যদি নেন এখানে, তাহলে 26 হচ্ছে না এখানে। 26 কে 6 দ্বারা গুণ কত, 636 এর 6 হাতে কত 3, 6 দুগুণে 12 আর 3 কত 15, 15 এখানে। তাহলে এখানে আমাদের এটাই কিন্তু যাচ্ছে 156 যাচ্ছে এখানে। বিয়োগ করলে আমাদের 1 হবে না, তার মানে 1 তোমার দরকার নেই, তার মানে 6। এরপর আমাদের দশমিক টশমিক নিয়ে শূন্য নিব, তারপরে এখানে দশমিক, তার মানে 16 হচ্ছে আমাদের এখানে কি এর কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা কার, এই যে এটার এখানে। তার মানে আপনি 2 থেকে যদি 16 পর্যন্ত আপনি এটাকে ভাগ করে দেন, তাহলে কিন্তু আপনি মানটা পাবেন এখানে। এভাবে আমাদের পূর্ণ বর্গ সংখ্যাগুলো বের করা, বা এখানে আপনি ওই 16 কে বড় করলে কিন্তু পূর্ণ বর্গ পাবেন। 16 গুণন 16 করলেই আপনি কি পাবেন এখানে 256 পাবেন। ওকে, যাই হোক আমরা এভাবে প্রাইম নাম্বারগুলো বের করব। আই থিঙ্ক বুঝতে পেরেছি এখানে। তারপর হচ্ছে পারফেক্ট স্কোয়ার এখানে, তো মানে পূর্ণবর্গ সংখ্যা, যেমন এখানে 9 25 এগুলো পূর্ণবর্গ সংখ্যা আমরা জানি। আচ্ছা, এগুলো আমাদের এখানে গেল, এগুলো মোটামুটি এখানে কিছু এমসিকিউ আছে এখানে মনে রাখতে হবে। এখানে একটি পূর্ণ সংখ্যা 3 ধরনের হয়ে থাকে, একটা আমাদের এখানে ধনাত্মক হয়, একটা ঋণাত্মক হয়, একটা কি শূন্য হয়। এখানে শূন্য পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, এক মৌলিক যৌগিক কোনটি নয় কিন্তু এখানে। ওকে, সৃষ্টির আদি সংখ্যা এবং গণনার একক এখানে এক আমাদের মৌলিকও না যৌগিকও নয়, মনে রাখবেন। তাহলে আমাদের অনেক সময় অনেকেই মৌলিক সংখ্যা হিসেবে চালায় দেন, কিন্তু মৌলিক সংখ্যা করা যাবে না। এটি পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক হতে পারে, কিন্তু ভগ্নাংশ হতে পারে না এখানে। ওকে, পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, কিন্তু আমাদের ভগ্নাংশ হবে না এখানে পূর্ণ সংখ্যা। শূন্যের ধর্মগুলো আমাদের একটু পড়তে হবে। শূন্য একটি ইন্টিজার এখানে, পূর্ণ সংখ্যা অবশ্যই। শূন্য কি এখানে পূর্ণ সংখ্যা, শূন্য নিরপেক্ষ। এই শূন্যের হচ্ছে আবিষ্কারক এখানে আর্যভট্ট না, আর্যভট্ট এখানে আমাদের। তারপর এখানে হচ্ছে এর হচ্ছে আবিষ্কারক দেওয়া আছে এখানে, বা প্রথম ধারণা কে দেয়, এগুলো একটু পড়বেন। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের এই সংখ্যার শ্রেণীবিন্যাসে দিয়েছে দেখুন, সংখ্যা, বাস্তব সংখ্যা, আর হচ্ছে আমাদের কি কমপ্লেক্স সংখ্যা। তো কমপ্লেক্স সংখ্যা ক্ষেত্রে আমাদের এখানে আমি বললাম প্রথমেই যে 5i + 2 মানে আই থাকবে আর কি। আই কে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট বলা হয় এখানে। তো বাস্তব সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো মূলদ এবং অমূলদ নিয়ে আমরা কিন্তু ক্লাস 9 10 এ কিন্তু ব্যাপক আলোচনা করছি। যারা আমার ক্লাস 9 10 এর ভিডিওগুলো দেখতে চান, তারা আমার আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে আমাদের হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ, SCHLL স্কুল অ্যান্ড কলেজ। তো এটা দিয়ে সার্চ করবেন, এখানে দেখবেন যে আমার একটা চ্যানেল পেয়ে যাবেন। তো ওই চ্যানেলে আমি ক্লাস 9 10 এর বাস্তব সংখ্যাটা করাইছি এখানে সুন্দর করে। তো আপনি চাইলে এখানে এই মানে মূলত অমূলদগুলো দেখতে পারেন। এই মূলদ সংখ্যা দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা কি আমাদের ভগ্নাংশ। অমূলদ হচ্ছে অসীম অনাবৃত। তো আবৃত সংখ্যা কি এবং অনাবৃত সংখ্যা কি আমরা ওখানেও আলোচনা করছিলাম। ওকে, পূর্ণ সংখ্যা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আমাদের ধনাত্মক সংখ্যা, শূন্য সংখ্যা এবং কি ঋণাত্মক সংখ্যা। আবার ধনাত্মক সংখ্যা হচ্ছে মৌলিক হতে পারে, এক হতে পারে, এবং কি আমাদের এখানে যৌগিক হতে পারে। কারণ একও আমাদের একটা সংখ্যা, মৌলিক হতে পারে এটা, আবার যৌগিক হতে পারে। কিন্তু ঋণাত্মক সংখ্যা ওখানেই থেমে গেছে। ভগ্নাংশ দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। ওকে, তো দশমিক ভগ্নাংশ হচ্ছে সসীম আছে এখানে, আবার কি আবৃত আছে এখানে। ক্লিয়ার? তো এগুলো একটু পড়তে হবে আমাদের এখানে। আচ্ছা, একটু পানি খেয়ে নিলাম। তারপরে আমাদের সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত আছে এবং মিশ্র আছে এখানে। এই প্রকৃত ভগ্নাংশ মনে করেন 1/2 বললাম, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ উপরে থাকবে ছোট মান, নিচে থাকবে কি বড় মানটা থাকবে। অপ্রকৃত হচ্ছে আমাদের 5/2 বললাম, এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃতকে মিশ্র বলা হয় যখন আমরা এটাকে ভাঙাই লিখবো। আপনি 2 দ্বারা যে 5 কে ভাগ করেন, 2 দুগুণে 4 হবে এখানে, এখানে 1 থাকবে, তার মানে এটা হবে কি 2 সমস্ত 1-এর 2 হবে এখানে। এটা হচ্ছে আপনার এখানে মিশ্র ভগ্নাংশ। ওকে, কারণ এই 2টা আমি এখানে দিলাম, এই 2 দিলাম, আর এই একটা আমাদের এখানে ভাগশেষটা উপরে যাবে, আর যেটা দ্বারা ভাগ করলাম সেটা আমাদের নিচে যাবে এখানে। আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আমাদের এই সংখ্যার উপর ভিত্তি করে মৌলিক সংখ্যা ধারণা এখানে বলেছে দেখুন। প্রাইম সংখ্যা ওই সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এটা হচ্ছে আমাদের প্রাইম সংখ্যা হবে এখানে। তো প্রাইম সংখ্যা মনে রাখার জন্য একটা ওয়ে, জোর মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের এখানে 2। হ্যাঁ, জোর মৌলিক সংখ্যা হচ্ছে একটা, সেটাকে 2 বলা হয় এখানে। শুধুমাত্র 2 হচ্ছে জোর মৌলিক সংখ্যা এখানে। যে সকল সংখ্যার স্থানীয় একক হচ্ছে 1, সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন
1 3 7 9 আর কি, এগুলো আমাদের এখানে মৌলিক সংখ্যা হতে পারে। এক বাদ দিই কিন্তু এখানে। আর মৌলিক সংখ্যা মনে রাখার জন্য একটা ওয়ে বলি আপনাকে এখানে। আমি মনে রাখছি এইভাবে যে 4 4 4 4 3 2 2 3 2 1, 4 4 3 2 2 3 2 1, হ্যাঁ এটাই না? 4 4 2 2, ও আচ্ছা আমি এখানে মিস্টেক করছি, 4 4 2 2 এখানে প্রথমে হবে এখানে, তারপর 3 2 2 হবে এখানে। 4 4 2 2 3 2 2 3 2 1, এটা মনে রাখতে হবে এখানে। 1 থেকে 10-এর মধ্যে আমাদের 1 থেকে 10-এর মধ্যে আছে 4টা, তারপর হচ্ছে আপনার 11 থেকে 20-এর মধ্যে আছে আপনার এখানে কি 4টা, তারপরে 21 থেকে আমাদের কি 30-এর মধ্যে আছে এখানে 2টা, 31 থেকে আপনার এখানে 40-এর মধ্যে আছে 2টা, আবার 41 থেকে আপনার এখানে কি 50-এর মধ্যে আছে 2টা, 51 থেকে আমাদের কি 60-এর মধ্যে আছে 2টা, তাহলে 61 থেকে আমাদের কি আছে বলুন তো এখানে 70-এর মধ্যে আছে 2টা, তারপর আপনার এখানে 71 থেকে আমাদের কি আছে বলুন তো এখানে 80-এর মধ্যে আছে এখানে 3টা, তারপরে 81 থেকে আমাদের এখানে 90-এর মধ্যে আছে এখানে 2টা, এবং এই আমাদের 91 থেকে 100-এর মধ্যে আছে এখানে একটা। তো এগুলো একটু মনে রাখতে হবে যে আমাদের কোন কোন সংখ্যাগুলো আছে। দেখুন এই 97 একাই হচ্ছে আমাদের এখানে এর মধ্যে মৌলিক সংখ্যা, এগুলো একটু মনে রাখবেন এখানে, বিশেষ করে আপনার এখানে দাগ দেওয়া আছে কিছু, এগুলো তো আমরা 1 2 3 এই যে 11 13 17 19 পাবো এখানে 23 29, ওকে। আবার এখানে অনেক সময় আসে যেখানে লাস্টে 9 আছে, এরকম আমাদের এখানে মৌলিক সংখ্যা কতগুলো আছে এখানে, যেমন আমাদের এখানে এই যে 19 একটা আছে, তারপর এখানে আপনার 39 29 একটা আছে এখানে, ওকে। তারপরে হচ্ছে 59 একটা আছে এখানে, এগুলো আমাদের তিনটে আছে। আবার এখানে 80 আছে এখানে, আবার 89 আছে এখানে, এগুলো আমাদের কিন্তু লাস্টে 9 আছে, মানে একক স্থানীয় ঘরে কি আছে 9 আছে এখানে, ওকে। তো এগুলো একটু ভালো করে পড়বেন, আশা করি এগুলো পারবেন। তো আমি এগুলোকে একটু আলাদা করে দিই, কারণ সবগুলো একখানে হয়ে গেলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে। একটা 19 একটা পাবেন এখানে, তারপর একটা 29 একটা পাবেন এখানে, তারপর হচ্ছে আপনার 59 পাবেন একটা, তারপরে 79 পাবেন, এবং কি 89 পাবেন এখানে, ওকে। 89 পাবেন। আশা করি এগুলো মনে রাখতে পারবেন, কারণ এগুলো মনে রাখা অতীব গুরুত্বপূর্ণ এখানে বিষয়, কারণ এগুলোই কোশ্চেনে দিয়ে দেয়। তো মনে রাখবেন এখানে, তারপরে এখানে 47 আমাদের এখানে মৌলিক সংখ্যা এখানে, হ্যাঁ এটা আসে পরীক্ষায়। তারপরে এখানে 43 মৌলিক সংখ্যাটা পরীক্ষা আসে, 53 মৌলিক সংখ্যা, ওকে। তারপরে 61 মৌলিক সংখ্যা, 71 মৌলিক সংখ্যা, হ্যাঁ। তো দেখুন আমাদের এগুলো কিন্তু মানে আসবে এখানে। তারপরে কিন্তু আপনার এখানে 73 মৌলিক সংখ্যা, এগুলো আমাদের এখানে একটু ভাগ করে করে দেখতে হবে, কিভাবে ভাগ করতে হয় এটা তো আমি বলে দিলাম। তো এই মৌলিক সংখ্যা আমাদের বলছে এখানে 100 থেকে 200-এর মধ্যে মৌলিক সংখ্যা, এটা পড়ে নেবেন। হুম, স্ক্রিনশট নিয়ে একটু পড়ে দেখতে পারেন, সমস্যা নেই। যারা বইটা কিনেননি আর স্ক্রিনশট নিয়ে করতে পারেন। এখন আমরা একটু পড়বো যে এখানে এই সালে যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো একটু এক্সারসাইজ করবো। কোনটি মৌলিক সংখ্যা বলছে এখানে দেখুন, আমরা দেখতেছি আমাদের 12 কি মৌলিক সংখ্যা না, 12 মৌলিক সংখ্যা না। তারপরে এখানে আমাদের কি 14 কি মৌলিক সংখ্যা, 7 দুগুণে 14, 3 5 15, তার মানে খ হচ্ছে আমাদের একমাত্র অ্যান্সার, 13 হচ্ছে মৌলিক সংখ্যা। নিচের কোনটি মৌলিক সংখ্যা, দেখুন 65, 5 মানে 5 থাকলে তো এটা কখনো হবে না এখানে মৌলিক সংখ্যা। 81 কি মৌলিক সংখ্যা, এটা আমরা এখানে 9 9 81 আমরা করতে পারবো এখানে, এটা মৌলিক সংখ্যা না। তারপরে এখানে দেখুন 63 কি মৌলিক সংখ্যা, দেখুন তো এখানে 63 আমরা পড়লাম কিন্তু মৌলিক সংখ্যা না, কিন্তু 63 কিন্তু পড়িনি আমরা এখানে। এটা হচ্ছে 61 আর 67 আছে মৌলিক সংখ্যা, ওকে। তার মানে আপনি এখানে 43 কিন্তু মৌলিক সংখ্যা পড়ছেন, 43, তার 43 হচ্ছে মৌলিক সংখ্যা পড়বে। কারিগরি শিক্ষা অধিদপ্তর আছে এখানে, হ্যাঁ সহকারী ক্যাশ ম্যাশ আছে এখানে। তা কোনটি মৌলিক সংখ্যা বলছে দেখুন, 91 9 9 81 হবে এখানে, কিন্তু 91 আমাদের তারপর দেখুন 63 আমাদের কিন্তু মৌলিক সংখ্যা না, হ্যাঁ। তারপর এখানে আমাদের এখানে 87 87 কিন্তু মৌলিক সংখ্যা না এখানে। তাহলে 59 যেটা, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলো আমাদের একটু পড়তে হবে কিন্তু, এই 13তম 23তম 30তম বিসিএসে আসছে কোশ্চেনটা। তাহলে আমাদের এখানে 59টা কি হচ্ছে মৌলিক সংখ্যা হবে এখানে। কোনটি মৌলিক সংখ্যা নয়, দেখবেন এটা একটু ভালো করে খেয়াল করবেন, কোনটি মৌলিক সংখ্যা নয়। 3 সাথে 21, 21 কিন্তু মৌলিক সংখ্যা না, ওকে। জোড় মৌলিক কোনটি, কয়টি এখানে জোড় মৌলিক কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদের কি 2 এখানে, তার মানে একটি জোড় মৌলিক এখানে, দুটি না কিন্তু এখানে, হ্যাঁ দুটি না, 2 না কিন্তু 2 না। তাহলে 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, 4টা মৌলিক সংখ্যা আছে। আমরা কিন্তু 4 4 2 2 3 2 2 1 পড়লাম এখানে। 1 থেকে 20-এর মধ্যে কয়টা মৌলিক আছে আমাদের, দুটো 4 4 4, মানে 8টা মৌলিক সংখ্যা আছে এখানে, ওকে। আচ্ছা এটা বেশ কবে আছে, 1 থেকে 30-এর মধ্যে 4 4 2 2, এই দেখুন 4 4 2 2, তার মানে 3টা এখানে যোগ করবেন, তাহলে কত হবে, 4 4 8 10টা হবে এখানে। তো 10টা হচ্ছে গ নম্বর অ্যান্সার আছে এখানে। তো এই 20 থেকে 100-এর মধ্যে কয়টা মৌলিক আছে, মানে 4 4 2 2 3 2 2 3 2 1, তার মানে আপনার এখানে এই যে 20 থেকে, তাহলে মানে এই 4টা বাদ যাবে এখানে। তো 4টা 7টা 9টা 11টা 14টা 16টা 17টা আমাদের এখানে মৌলিক সংখ্যা আছে। আই থিঙ্ক আমাদের ক নম্বর অ্যান্সার এখানে দেখুন। একটু এই সিকোয়েন্সটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে। 50-এর ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে, 50 ছোট মানে কি আমাদের এখানে দেখুন এই যে এই পর্যন্ত এই অঙ্কটা এখানে 4 4 8 10 12 আর কি 15টা এখানে মৌলিক সংখ্যা, তার মানে এখানে খ নম্বর অ্যান্সার এখানে।
2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে এখানে দেখুন 2 এবং এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে এখানে, তার মানে এটা 24তম বিসিএস আছে এখানে। তো 2 থেকে 32 মানে কি আমাদের 3 পর্যন্ত নিতে হবে, কিন্তু 31 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা পড়বে এখানে, তার মানে 1 2 মানে 8টা 10টা এখানে 10টা 11টা হচ্ছে এখানে, কিন্তু 11টা আমাদের কিন্তু হবে না এখানে, কারণ 2 বলছে এখানে, 2 থেকে বলছে, তো 2 তো আমাদের এখানে নেওয়া যাবে না। তো নর্মালি আমাদের এখানে হিসাব করলে কত হচ্ছে এখানে, এই যে 4 4 কত 8, 8 আর 2 10, 10 আর আমাদের এখানে 31 একটা মৌলিক সংখ্যা 31, তো 11 হচ্ছে, কিন্তু 11টা তো নেওয়া যাবে না, কারণ কি বলুন তো এখানে, কারণ 2 তো 2 থেকে বলছে, 2 থেকে এর মধ্যে বলছে, তার মানে এখানে 2 বাদে, কিন্তু মধ্যে মানে কি এর ভেতরে 2 বাদে, তার মানে 1 বাদ দিতে হবে এখান থেকে, কারণ 2 মৌলিক সংখ্যা বাদ যাবে, তাহলে কটা হবে এখানে, সরি এখানে 11টা পেলাম, এখানে 1 বাদ দিলে কত 10টা হবে এখানে, তো 10টা হচ্ছে আমাদের ঘ নম্বর না, এই যে আমাদের এখানে গ নম্বর অ্যান্সার এখানে। 25 থেকে 55-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে এখানে, আমাদের এটার জন্য প্রথমত যেটা ভাবতে হবে এখানে, যে 25 থেকে 55 দেখুন আমাদের একটু আমি আগেরগুলো একটু ইরেজ করে দেই। 25 থেকে আমাদের কত এখানে বলুন তো, মানে 20 থেকে আপনি চিন্তা করেন, 20 থেকে আপনি 32-এর মধ্যে নাকি 20 থেকে 55-এর মধ্যে, সরি 55 মানে যেখানে এই যাতে আমাদের মৌলিক সংখ্যা আছে কটা বলুন তো আমাদের এখানে, এই 20-এর পর থেকে মৌলিক সংখ্যা আছে এখানে 2 2 5টা আছে এখানে, তাই না, 5টা আছে, গেল 5টা। এরপর আমাদের বলছে 25 থেকে বলছে এখানে, দেখুন তো আমাদের 20-এর পর কোনো মৌলিক সংখ্যা 20, 21 না, 22 না, 23 মৌলিক সংখ্যা, হ্যাঁ, তারপর 24 25 মানে একটা মৌলিক, তাহলে আমরা এখানে 6টা হলো এখানে, মানে 6টা হলো এখানে, মানে মৌলিক সংখ্যা 6টা পেলাম এখানে। এরপর হচ্ছে 55 এখানে বলছে, কি বলছে 55, তো 55 পরে মৌলিক সংখ্যা মাত্র শুধুমাত্র একটাই মনে হয় 53, সেটা এখানে 53, তার মানে 7টা হবে এখানে, এক যোগ করবেন 7 এক 7টা আমাদের অপশন কিন্তু আছে এখানে, দেখুন আমাদের এখানে দিয়েছে 29 31, হ্যাঁ 25 থেকে এর মধ্যে না, ও আমাদের 25 থেকে তো বলছে, আই নো আমি এখানে একটু মানে মিস্টেক করছি, সেটা হচ্ছে আপনার 25 থেকে না, তাহলে আমাদের এখানে এগুলো কেন আসবে এখানে, এগুলো তো আমাদের আসবে না 25-এর পর, মানে আপনার এখানে আমরা প্রথমে 30 থেকে বের করলাম, আমাদের কটা এখানে এই কটা পাবো এখানে, 30 থেকে 5টা, 30 থেকে পাবো হচ্ছে আপনার এখানে 5টা, এই 5টা আমি পাবো এখানে। আর আপনি এখানে এর আগে পাবেন 29 একটা পাবেন এখানে, 29 একটা মৌলিক সংখ্যা, আর আছে আপনার 53 একটা মৌলিক সংখ্যা, তার মানে এগুলো হচ্ছে আপনার 60টা আর কি। বলছে 43 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যাটা কাউন্ট করতে হবে এখানে, হ্যাঁ 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টা আছে এখানে, 43 47 এগুলো আমাদের এখানে আছে, এগুলো একটু কাউন্ট করবেন, ওকে। তো এইভাবে সবগুলো এগুলো সলভ করবেন ইনশাল্লাহ। এগুলো আমাদের কিন্তু হিসাবের বিষয়, মানে মুখে মুখে হিসাব করলে হবে এখানে। এরপর আমাদের আরেকটা প্যাটার্ন আছে এখানে, ব্যবধান এখানে বলছে যে 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত এখানে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এই 30-এর পরে 31 হচ্ছে মৌলিক সংখ্যা 31, আর আমাদের এখানে 80-র পূর্বে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 79 এখানে, তো 79 থেকে 31 বাদ দিলে আমাদের যেটা হবে 48 হবে, এটা আমাদের মৌলিক সংখ্যা। তারপর এখানে 31 থেকে 90-এর মধ্যে 31 মানে 30-এর পর হচ্ছে 31 আর 90 90 মানে 79 এখানে, তাই না, তো 79 এর বাদ দিবেন, বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে হবে 60 থেকে 80-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কত হবে এখানে, 60 61 কিন্তু মৌলিক সংখ্যা, এটা 27তম বিসিএস আসছে এখানে, এই 61 হচ্ছে মৌলিক সংখ্যা, এবং 80 হচ্ছে 79 এখানে, দেখুন আমাদের এখানে ওই 8 7 9 এখানে যেটা পাবেন এখানে, বিয়োগ করলে আমাদের এখানে 8 পাবেন এখানে, এই 1 পাবেন 18, তার মানে 18 হচ্ছে আমাদের এই গ নম্বরটা অ্যান্সার। তো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো 9 স্থানীয় মান কতগুলো আছে সেটা বের করতে বলছে, তার মানে 9 এ একক স্থানীয় মান 9 কোনটা আছে আছে দেখুন তো আমাদের এখানে একটা 29 আছে এখানে, 29 19 39 49 এবং 59, 60 এর মধ্যে, এর মধ্যে 3 তেরো 39 এবং কি আমাদের এখানে 7 7 49, এগুলো আমাদের এখানে মৌলিক না, তার মানে বাকি হচ্ছে 3টা মৌলিক আছে এখানে, তার মানে এই 3টার যোগফল কত হবে এখানে 107 পাবেন এখানে। আশা করি এই ব্যাপারগুলো পারবেন এখানে। তাই 15 থেকে 65-র মধ্যে সকল মৌলিক সংখ্যা স্থানীয় মান এত, তার সমষ্টি কত এখানে, 15 থেকে 65-র মধ্যে এখানে, তার মানে 15 থেকে 65-র মধ্যে ওই তো সেম মান হবে এখানে, কারণ আপনি এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আসছে এখানে, ওকে আচ্ছা, তার মানে এটা ইম্পর্টেন্ট এবং 19 সালে আসছে, তার মানে রিসেন্ট আসছে এখানে, তার মানে এই 15 থেকে যে কথা এখানে 10 থেকে কিন্তু একই কথা এখানে, তার মানে একই কোশ্চেন আসছে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো রয়েছে, তাদের গুণফল কত হবে এখানে, আমাদের 2 3 4 5 7 এখানে, তো এগুলো গুণ করলে 210 পাবেন এখানে, কত পাবেন 210, গুণ করে দেখবেন। তারপরে হচ্ছে আপনার 3টি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল এত হলে প্রথম মৌলিক সংখ্যাটি কত হবে এখানে, 3টি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল এখানে বলছে। তো 3টি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল যে আপনি এখানে বের করেন, ক্রমিক মানে হচ্ছে আমাদের পর পর এখানে, তার মানে আপনি প্রথম থেকে খেয়াল করবেন, প্রথমত আমাদের মূল সংখ্যা 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 5, এটা ক্রমিক এখানে একটা, তারপর আপনি 3 3
5 এবং 7 এটা গুণ করে দেখবেন, মানে একটু অপশন টেস্ট করতে হবে এখানে। তারপরে আপনার এখানে 5 7 এবং কি 11 করতে হবে এখানে, ওকে 5 7, তারপর এখানে 7 11 এবং কি 13 করতে হবে। এগুলোর মধ্যে দেখবেন যে কোনগুলো আমাদের হচ্ছে এখানে, একটু চেক মেক করলেই হবে আর কি। তো কিন্তু হবে কিন্তু এটা মনে রাখবেন এখানে, কারণ যেহেতু আমাদের অপশন আছে পরপর 3টি মৌলিক সংখ্যার গড় যদি আমাদের এত হয় তবে 3টি মৌলিক সংখ্যা কত হবে এখানে। তো 3টা মৌলিক সংখ্যা কত হবে এখানে, এই যে গড় এত হয় এখানে, তো আমরা করবো 3 দিয়ে গুণ করবো এখানে, কত 3 দিয়ে গুণ করবো এখানে। তো 3 দিয়ে যদি আমি গুণ করি, তো 3 দিয়ে মৌলিক সংখ্যা 3টি গড় করছে 19 পয়েন্ট সামথিং। তো আমি যে এই কি বলছি এখানে পরপর 3টি মৌলিক সংখ্যা মানে পরপর হতে হবে এখানে। তো আপনি করবেন কি যে কোনো একটা বের করবেন এখানে, যে কোনো একটা আমাদের কি হবে এখানে দেখুন, আপনার এটার মানে 3টি মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে আমাদের কত হবে এখানে 59 পাবেন এখানে, তাই না? তো 59 যে পান এখানে, তাহলে 59টা কিভাবে যোগ করতে হবে, পরপর 3টে যোগ করে দেখবেন, যে অপশন চেক করবেন যে কোনটা কোনটা যোগ করলে হচ্ছে 59। আমাদের প্রথমত গড় থেকে আমরা এখানে যোগফলটা বের করবো, ওকে। তো বড় সংখ্যা বের করার টেকনিক এখানে, মানে বড় বড় মৌলিক সংখ্যা বের করার টেকনিক আমি কিন্তু অলরেডি আপনাকে বলে দিচ্ছি এখানে, যে আপনার বড় বড় মৌলিক সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করবো। যেমন বলা আছে এখানে নিচে কোনটি মৌলিক সংখ্যা এখানে, তো আমরা কিন্তু 47 এটা আমরা অলরেডি পড়েছি যে 47 মৌলিক সংখ্যা, তো এটার জন্য নতুন কোনো টেকনিক নেই। তবে যে আমাদের বড় কোনো সংখ্যা থাকে যে মৌলিক সংখ্যা কোনটা হবে এখানে, বা মৌলিক সংখ্যা হবে কিনা, তো এটার জন্য আমাদের এখানে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের এখানে দেখুন 143। 143 সব থেকে কাছে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 144, তো 144 কে 12 হবে এখানে। এই 12 এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে না, যেমন আমাদের এখানে কি 11 7 3 2, তো এগুলোর মধ্যে আবার কিছু বাদ দিতে হবে এখানে, সেগুলো হচ্ছে 2 এবং 5 বাদ যাবে এখানে। 2 এবং 5 বাদ যাবে কারণ আমাদের 2 এবং 5, 2 হচ্ছে জোড় সংখ্যার, 5 কিন্তু আমাদের এখানে কি কোনো কিছু গুণ করলে কিন্তু জোরে পাবো এখানে, ওকে। কারণ 5 কে আপনি ভাগ করতে পারেন এমন যে সংখ্যাগুলো আছে এখানে, সেগুলো আমাদের এখানে এইরকম সংখ্যা, যেমন 15 10, তারপরে আমাদের এখানে 20, তারপর এখানে 25, তারপর আপনার এখানে কত হবে এখানে 30, মানে যেগুলো শূন্য আছে একক স্থানীয় অঙ্কে অথবা 5 আছে তাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না এখানে। তো এই জন্য 5 এবং 2, আর 2 এর ক্ষেত্রে আমাদের সেম কিন্তু এখানে বিষয়, শুধু জোরটা আমাদের এখানে শূন্যটা বাদ যাবে, কারণ জোর করা যাবে, জোর তো নাই এখানে, কোনো মৌলিক সংখ্যা আমাদের জোর হবে না এখানে। তো এরপর আমাদের জাস্ট করবো কি 3 7 11 এগুলো দিয়ে আমাদের ভাগ করব। এগুলো দিয়ে ভাগ করলে আমি দেখবো যে এটাকে ভাগ করা যাচ্ছে কিনা। তো ভাগ করা যদি যায় তাহলে বুঝবো যে এটা মৌলিক সংখ্যা নয়, আর ভাগ করা না গেলে আমাদের মৌলিক সংখ্যা, বুঝছেন ব্যাপারটা? তো 11 দিয়ে আপনি 143 কে কিন্তু ভাগ করতে পারবেন এখানে, ওকে ভাগ করা যায় কিন্তু 11 দিয়ে 143 কে। দেখুন আপনি এখানে 11 দিয়ে যে ভাগ করেন, 143 কে যে ভাগ করেন, তাহলে আমাদের 11 কে 11 হবে এখানে, তাহলে 3 আর 3 3 11 এবং 33, মানে 3 13 আসছে এখানে। মানে আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই, ধরুন আপনার যে মানটা আছে 143 বললেন এখানে, এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা তো এখানে 144 এখানে, কারণ 144 হচ্ছে আপনার 12, 12 হচ্ছে বর্গ হচ্ছে 140। এখন আপনি করবেন কি 12 এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে যেমন 2 3 5 7 এবং 11 এগুলো, এর মধ্যে আমাদের কি যাবে, বাদ যাবে দুটো এখানে, একটা হচ্ছে 2 বাদ যাবে, মানে এটা নিয়ে ভাগ করবো না, এবং 5 দ্বারা ভাগ করবো না। কেন করলাম না বললাম তো এটা, কারণ এই 2 দিয়ে জোড় সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, এবং 3 দিয়ে কিন্তু আমাদের কি হচ্ছে, হয় একক স্থানাঙ্কে 5 থাকবে, মানে 5 দিয়ে করলে, অথবা শূন্য থাকবে এখানে, মানে 10 এরকম 20 30 এরকম। তো এগুলো আমাদের মোটামুটি জোর পারবে, এবং যাই হোক এগুলো আমাদের বুঝছেন, তাহলে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে হবে এখানে, করে দেখতে হবে যে আমাদের ভাগ করা যাচ্ছে কিনা, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা ইজি হয়ে যাচ্ছে এখানে। যাই হোক, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের 38তম বিসিএস এর প্রিলিতে আসছিল, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আসছে এখানে 19 সালে, ওকে। তো এই কোশ্চেনটা আমাদের একটু ভালো করে বুঝি আমরা। তো আমরা করবো কি, মানে একটু অপশন টেস্ট করতে হবে এখানে। আপনি এখানে প্রথমত করবেন কি 253 কথা চিন্তা করেন, 253 কে আপনি যদি এখানে ক্যালকুলেশন করেন, 253 কে বড় করলে 240 আমরা এখানে নেই, হ্যাঁ, এই 240 আগের মতো পাবো এখানে, তো এটা 12, তার মানে আগের মতো আমি 11 দিয়ে ভাগ করবো, এটা দিয়ে করে দেখি 200 কত আছে এখানে আমাদের, 253, প্রথমত 253 2 5 3, এটাকে আমি যে 11 দিয়ে ভাগ করি, 11 দুগুণে 22 এখানে, তো 3 আর 3 3 আর 33 কিন্তু হচ্ছে এখানে, তাই না? তার মানে এটা আমাদের কিন্তু ভাগ করা যাচ্ছে, তার মানে এটা আমাদের মৌলিক সংখ্যা নয়। তো এটা আমাদের 253 কিন্তু মৌলিক সংখ্যা নয়, আমাদের গ নম্বরটা, আর বাকিগুলো একটু ক্যালকুলেশন করে দেখবেন, এগুলো আমাদের কিন্তু ভাগ করা যাবে না এখানে, ওকে। মানে আশা করি এগুলো বুঝতে পারছেন এখানে, যেমন 263 233 253 এর প্রায় কাছাকাছি এখানে, এই জন্য নতুন করে বারবার চেক করার কোনো দরকার নেই এখানে। আপনি 11 দিয়ে ভাগ করলেই কিন্তু পাবেন এখানে, হ্যাঁ, 11 13 এগুলো দিয়ে ভাগ করলে হবে, কারণ 256 হচ্ছে আমাদের সর্বোচ্চ মান কত এখানে আমাদের 16। তা আপনি তখন এই 16-র মধ্যে করলে কিন্তু হয়ে যাবে, কারণ 256 না সর্বোচ্চ, যেখানে দেখুন এই 65-র কাছাকাছি মান কত 256। তো এই 16 দিয়ে আপনি যদি সবগুলোকে চেক করেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, 16 দিয়ে আপনি 16 মানে কি 2 থেকে এর মধ্যে আছে আমাদের 13 11 7 5 3 2, তারপরে 2 এবং 5 বাদ গেলে, যে 2 এবং 5 বাদ যাবে এখানে, বাদ গেলে কিন্তু আমাদের 3 7 11 এবং 13 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, তো এটা আমাদের এখানে ব্যাখ্যাটা আমি যেটা করছি এখানে দেওয়া আছে সেটাই। আমাদের কিছু বিষয় মনে রাখি, যেমন আমাদের এখানে 173,
এখানে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এখানে বলছে দেখুন। তো আমরা যেখানে চেক করি এখানে সেটা হচ্ছে আমাদের 173, এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমাদের 159 এখানে, 13 আর কি। তো 13 মানে কি এখানে এই যে 11 3 7, এখন আপনি এখানে 11 দিয়ে 3 দিয়ে 7 দিয়ে কাছাকাছি ভাগ করা যাচ্ছে না কেন, তার মানে ভাগ করা যাচ্ছে না, মানে 173 মৌলিক সংখ্যা হবে যদি না যায়, মানে 11 7 এবং 3 এর কোনটি দিয়ে ভাগ করা যায় না এখানে। কাকে ভাগ করা যায় না? এটাকে। তো বলছে মৌলিক সংখ্যা 9 কোনটি এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ওকে, আবার এখানে 267, তার মানে এটা হচ্ছে 256-র মধ্যে কাছাকাছি, মানে এখানে তার মানে 16 13 থেকে আমাদের এগুলো যাবে, তো 2 5 তো বাদ যাবে এখানে, তো এগুলো দিয়ে 3 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে আমাদের এখানে এই এটাকে ভাগ করা যাবে এখানে এই মানটাকে। তো আপনি সবগুলোকে আস্তে আস্তে চেক করবেন এখানে, এটার জন্য একটু টাইম লাগবে। তো এরকম অপশনগুলো যখন আমরা থাকবে তখন আপনি করবেন কি সবার লাস্টে গিয়ে এই ম্যাথটা করবেন এখানে। ওকে, তাহলে আপনার জন্য একটু ইজি হবে, কারণ প্রথমেই করতে গেলে কিন্তু মাথা কিন্তু ঘুরে যাবে। আবার 353 নিয়ে এভাবে চেক করবেন, 361 হচ্ছে 19-এর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, আচ্ছা, আশা করি এগুলো পারবেন। 30 নাম্বারটা দেখুন আমাদের কি বলছে এখানে, ষষ্ঠ শ্রেণী অনুশীলনীর একটা কোশ্চেন দিয়েছে। কো প্রাইম বলতে আমরা কি বুঝি এখানে, সহমৌলিক বলতে কি বুঝি, যদি দুটি সংখ্যার গসাগু 1 হয় তাহলে তাদেরকে পরস্পর কো প্রাইম বলা হবে এখানে। গসাগু যে আমাদের কি হয় 1 হয় এখানে, তো গসাগু 1 হওয়ার জন্য একটা কন্ডিশন বলে দেই। যদি আমাদের এরকম থাকে, ধরুন একটা মৌলিক সংখ্যা যেখানে থাকবে এখানে, একটা মৌলিক সংখ্যা যেখানে থাকবে সেখানে মনে করবেন যেটা আমাদের এখানে গসাগু মানে 1 হবে এখানে। ওকে, যেমন 27 এবং 54 দুটোই আমাদের এখানে কি মৌলিক সংখ্যা না। 63 এবং 51 এই দুটোই কিন্তু মৌলিক সংখ্যা না এখানে। আবার 179 89 এবং 210 একটা মৌলিক সংখ্যা না, কিন্তু আমাদের এখানে 97 মৌলিক সংখ্যা, এখানে 97 হচ্ছে মৌলিক সংখ্যা। এই 97 মানে জাস্ট একটা মৌলিক সংখ্যা খুঁজবেন, এই সহমৌলিক বা কো প্রাইমের জন্য আপনি একটা মৌলিক সংখ্যা খুঁজবেন। তো 97 কিন্তু মৌলিক সংখ্যা না, আমরা এটা আগেই পড়লাম। তো এই জন্য আমাদের এখানে এটাই অ্যান্সার আছে, যেখানে মৌলিক সংখ্যা থাকবে সেটাই আমাদের কি কো প্রাইম। সহমৌলিক কোনটা আমাদের সহমৌলিক হবে, দেখুন দুটোই আমাদের এখানে অমৌলিক সংখ্যা। 17 আমাদের গুণ, 17 কিন্তু আমাদের কি না বলুন তো, আমাদের এখানে মৌলিক সংখ্যা, তার মানে এটা আমাদের এখানে কো প্রাইম। তার মানে এই কো প্রাইম খুঁজতে গেলে একটা মৌলিক সংখ্যা খুঁজতে হবে, এটা একটু শর্টকাট বলে দেই। কো প্রাইম খুঁজতে গেলে মৌলিক একটি মৌলিক সংখ্যা লাগবে, একটি মৌলিক সংখ্যা লাগবে, জাস্ট এতটুকুই, আর কিছু লাগবে না এখানে। ওকে, তা দ্য পেয়ার অফ কোপ্রাইমস নাম্বার, মানে আমাদের কোনটা পেয়ারের মধ্যে কোপ্রাইম আছে, কিন্তু আমাদের এখানে এই 3 এবং 2 দুটোই মৌলিক সংখ্যা, তার মানে একটা মৌলিক সংখ্যা থাকলেই প্রাইম হচ্ছে এখানে, কোপ্রাইম হবে, তার মানে এটাই অ্যান্সার এখানে, কোনো দেখা দেখি নেই। রূপালী ব্যাংকে আসছে এখানে 18 সালে। হুইচ ইজ দ্য ফলোইং এ পার্ট অফ কোপ্রাইম, এখানে দেখুন আমাদের 16 62 একটা মৌলিক না, 18 25 মৌলিক না, 21 35 মৌলিক না, 23 মৌলিক সংখ্যা নাকি। তো বি নম্বর ও কোপ্রাইম কোনটি, হুইচ ইজ ফলোইং এ প্রায় সহমৌলিক কোনটি এখানে হবে 16, এটার জন্য আমাদের এখানে 1, তাহলে 18 এবং 25-এর মধ্যে আমাদের কি মৌলিক সংখ্যা আছে এখানে কোপ্রাইম। তাহলে আমাদের এখানে দেখুন তো এই মানটা আমাদের 23 এবং 92, 23 এবং 92 আমরা এখানে প্রথমত চেক করি যে শুধু মৌলিক, আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনার শুধু মৌলিক হলেই হবে না, দেখতে হবে যে একটা মৌলিক আছে, মনে করেন আমাদের 3 হচ্ছে মৌলিক, আরেকটা আছে দিলাম 9, তাহলে আমাদের এখানে এটা কিন্তু আমাদের মৌলিক হবে না, কোপ্রাইম হবে না, কারণ একটা মৌলিক থাকলে হবে না কোপ্রাইম, কারণ কি এই মৌলিক দ্বারা যেটাকে ভাগ করা যায়, তাহলে আমাদের তো এটা গসাগু তো আমাদের এখানে ওই 1 হবে না, তাই না। একটা মৌলিক খোঁজার পাশাপাশি আমাদের খেয়াল করতে হবে এই মৌলিকটা দ্বারা এটাকে ভাগ করা যায় কিনা। যদি আমি এখানে দেখি যে আমাদের এটা মৌলিক, এখানে 23 দ্বারা এখন তো আমাদের ভাগ করা যাচ্ছে কিনা, এটাকে 23 দ্বারা এই আপনার এখানে 92 আছে না, এখানে এটাকে 23 দ্বারা যে ভাগ করেন এখানে 4 দিয়ে যে ভাগ করেন, হ্যাঁ 4 দিয়ে যে ভাগ করেন, 4 দিয়ে করলে 23 কে আপনি 3 দিয়ে 3 4 12 2 হাতে থেকে 1 8 9, তার মানে 92 হচ্ছে, তার মানে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু, তার মানে এটা কিন্তু এটা কো প্রাইম না, তাই না। তো অ্যান্সার হবে আমাদের কি, এখানে চেক করতে হবে যে আসলে কোনটা হবে না। এই যে আমাদের এখানে 18 এবং 25 মানে একটু পেঁচাই দিয়েছে, তার মানে এখানে বিষয়টা হচ্ছে মনে রাখবেন, এখানে দেখুন সবসময় যে মৌলিক খুঁজতে হবে এমন না, লাগবে এবং, এখানে এবং লিখবেন এখানে, এবং দুইটা দ্বারা দুইটা দুইটা কখনো বিভাজ্য হবে না, এখানে বিভাজ্য হবে না, মানে একটা দ্বারা একটাকে ভাগ করা যাবে না আর কি, মেইন কথা এটা আমি জাস্ট নর্মালি বলে দিলাম, এটা আপনি অন্যভাবেও বলতে পারেন। স্থানীয় মান বলতে আমরা এখানে বুঝি, কিন্তু স্থানীয় মান আমরা এখানে কি বুঝি, এখানে যেমন আমাদের এখানে 55 ক্ষেত্রে একক স্থানীয় মান 5, তারপরে এটা বলছে অঙ্কের স্থানীয় মান কত, এখানে এই স্থানীয় মানটা আমাদের কত হবে এখানে দেখুন তো, এর মাঝের অঙ্কের স্থান মানে মাঝ মানে হচ্ছে আমাদের এখানে 5 5 মানে কি এখানে 100 না 10 না, কারণ দশকের স্থানীয় মান,
তাহলে 50 হবে এখানে আমাদের মাঝে স্থানীয় মান, তার মানে এখানে খ নম্বর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট ইয়াতে কিন্তু আসছিল এটা। তো বলছে কোনো সংখ্যার একক, দশক এবং শতক স্থানীয় অঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, তার আমাদের রূপটা কত হবে? দেখুন আমাদের এক্স হচ্ছে 1, তারপরে এটা কি দশক মানে 10 গুণ, এটা 100 গুণ এখানে। ওকে, গ নম্বর অ্যান্সার এখানে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় আসছিল কোশ্চেনটা। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা যদি দেখি, দেখুন আমাদের এখানে 0 1 2 3 দ্বারা বৃহত্তম সংখ্যা কত হবে? এখানে 3 2 1 0। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? অনেকে কিন্তু এরকম 0 1 2 3 করবেন, আসলে এটা কখনো হবে না, কারণ এই শূন্য সামনে থাকলে এটা সার্থক সংখ্যা না, এটা মানে 1 0 2 3 করবো এখানে আমরা। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে এখানে। এখন এদের মধ্যে পার্থক্য তো করতে পারবেন মনে হয়, পার্থক্য করতে বিয়োগ করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তারপরে এর মধ্যে বৃহত্তম 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? আগের মতোই কিন্তু এখানে। ওকে, আগের মতোই বৃহত্তম 7 3 2 1 0 হবে, আর এখানে কি 1 2 1 0 2 3 4 হবে, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তো এদের মধ্যে বিয়োগটা করলে যেটা হবে, মানে যোগ করতে বলছে না, যোগফল করতে বলছে, এটা একটু খেয়াল করবেন যে বিয়োগ করতে বলছে নাকি যোগ করতে বলছে। ওকে, এটা অনেক সময় কিন্তু খেয়াল না করে আমরা বিয়োগ করে অ্যান্সারটা দিয়ে দেবো। তো যোগ করলে আমাদের দেখবো এই মানটা পাবো আর কি। বলছে এই সংখ্যাটা দ্বারা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গড় কত এখানে? তো বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যা গড় এখানে, তার মানে 8 2 2 0 এটা বৃহত্তম সংখ্যা, এবং 2 0 2 8 এখানে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে এখানে, করলে আমাদের এখানে গড় পাবো। তিনটি অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা যোগফল কত হবে এখানে? তিনটি অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে এখানে? এই 1 1 1, আর ক্ষুদ্রতম সংখ্যা কত এখানে? 1 0 0 এখানে, এটা আর কি। ওকে, তাহলে তার মানে এখানে যোগফলটা কত হবে এখানে? দুটো যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার, মানে 199 1099। তিনটি অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্র সংখ্যা পার্থক্য কত এখানে? তো 999 আর আছে আমাদের এখানে 100, এটাতে ভাগ করলে আমাদের বিয়োগ করলে কত হবে, যেটা অ্যান্সার। বাংলাদেশ রেলওয়ে কিন্তু আসলে এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 1 1 2 3 4 5। ওকে, আর 4 অঙ্কের হচ্ছে বৃহত্তম সংখ্যা হচ্ছে 1 2 3 4। তো বিয়োগ করলে আমাদের 1 হবে কিন্তু এখানে। ওকে, আবার এই সেম ভাবে বলছে এখানে দেখুন 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার যোগফল কত হবে এখানে? যোগফল 1 হতে কম, তাহলে 1 হতে কম মানে কি? আমাদের দুটো যোগ করে 1 বিয়োগ করবো আমরা, করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। জোড় বিজোড় এখানে কোনটা সংখ্যা জোড় হবে এবং কোনটা সংখ্যা বিজোড় হবে সেটা আমরা এখানে দেখব। দেখুন, জোড় এবং বিজোড় হওয়ার জন্য আমাদের কন্ডিশন বা ক্রাইটেরিয়া গুলো কি এখানে, সেটা আমাদের প্রথমত দেখবো এখানে। ওকে, তো কোন একটা সংখ্যার সাথে মনে করবেন এখানে, যে কোনো সংখ্যার সাথে, যে কোনো সংখ্যার সাথে বা চলকের সাথে, এখানে যে কোনো চলকের সাথে লিখতে পারেন। এখানে চলক বলতে আমরা এখানে এক্স হয় যাদের কোনো মান নেই, চলকের সাথে জোড় সংখ্যা গুণ করলে, জোড় সংখ্যা থাকলে, জোড় সংখ্যা গুণ থাকলে, হ্যাঁ গুণ থাকলে সেটি কি হবে এখানে? জোড় হবে এখানে, জোড় হবে। সে ফর এক্সাম্পল আমি বললাম যে এক্স আছে এখানে, আমরা 2x, তা 2x এর জোড় সংখ্যা, মানে এক্স এর মানটা আপনি জানেন না কেন, এটা জোড় হবে এখানে। বা আপনি এখানে বললেন যে এক্স আছে এখানে, এটা 32 নিলেন, এটা জোড় সংখ্যা এখানে, কারণ 32 জোড় সংখ্যা। আপনি বলেন ওয়াই আছে এখানে, ওয়াই এর সাথে আপনি 42 নিলেন, এটাও জোড় সংখ্যা। কারণ আমাদের এখানে এই জোড় সংখ্যা মানে জোড় সংখ্যা গুণ থাকলেই কোন একটা চলক এটা আমাদের জোড় হবে এখানে। তাহলে আমাদের জোড় সংখ্যা যে হয় এখানে, তার এক্স এর মানটা আপনি যাই ধরেন এখানে, এক্স এর মান 5 ধরেন, তা 5 গুণ 10, 6 দিলে কত হবে এখানে? 6 গুণে, মানে যেখানে 2 গুণ আছে সেটা আমাদের এখানে জোড় সংখ্যা। কারণ আমি এই 32 কে এভাবে লিখতে পারেন না, 2 গুণন 16 গুণন কত এখানে এক্স লিখতে পারবেন, তাই না? 42 কে লিখতে পারবেন না, 2 গুণ মানে 2 গুণন 21 দুগুণে 42, আর এক্স লিখতে পারবেন, ওয়াই লিখতে পারবেন এখানে। তো 2 তো আমাদের গুণ আছে, তাই না? তো 2 গুণ থাকলে আমরা বুঝবো কি এটা আমাদের এখানে জোড় সংখ্যা। এখানে 2 গুণ থাকলেই বুঝবো কি জোড় সংখ্যা। আই থিংক এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা 2 থাকলেই বুঝবো যে আমাদের জোড় হবে নাকি বেজোড় হবে এখানে। ওকে, এখন এটা হচ্ছে জোরের পালা গেল এখানে, মানে জোড় সংখ্যা থাকলে আমাদের কি হবে, ওই চলকটা কি জোড় হবে এখানে। তো আমি বললাম যে এখানে 22x প্লাস 1, এক মানে আমাদের কিন্তু এটা বেজোড় বুঝাচ্ছে এখানে। তার মানে কোন একটা সংখ্যার সাথে, কোন একটা জোড় সংখ্যার সাথে যে 1 যোগ করি আমরা, তাহলে কিন্তু আমরা বেজোড় পাবো। বা এখানে 22x মাইনাস দিয়ে 1 করি, তাও কিন্তু আমরা বেজোড় পাবো। কারণ কি, ধরুন আমি 30 দিলাম এখানে, 30 থেকে 1 বাদ দিলে কত হবে? 29 পাবো এখানে। আবার আপনি যে 30 থেকে যদি 1 যোগ করেন তাও কত হবে এখানে? 31 পাবেন এখানে। তার মানে এই 31 কিন্তু বেজোড় সংখ্যা, 29 কিন্তু বেজোড় সংখ্যা। ওকে, শুধুমাত্র কখনো হবে না দেখুন, যখন আপনি এখানে 2 এর সাথে আপনি যখন 1 গুণ করছেন এখানে, ও এটাও হবে, কিন্তু আমাদের এই এর মানটা যদি শূন্য হয় তখন আমাদের হবে না, কারণ শূন্য থেকে 1 বিয়োগ করলে তো আমাদের কাজটা অন্য কিছু হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এখন একটা বিষয় বলি, ধরুন আমাদের এখানে যে বললাম যে 2x মাইনাস 1 বললাম, এটা আমাদের কি বেজোড় সংখ্যা? কারণ আপনি এই x এর মানটা যে 1 নেন এখানে, তাহলে কিন্তু আমাদের এখানে তাও বেজোড় হচ্ছে, কারণ আমাদের এখানে এই 1 গুণন 2
-1 তার মানে কত হচ্ছে 2 কে 2 -1 মানে কি 1 হবে এখানে। এটা কিন্তু বিজোড় সংখ্যা তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে জোড় এবং বিজোড়ের পালা আর কি। নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা? এখানে জোড় সংখ্যা দেখুন আমাদের কি হবে এখানে, নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে এখানে? তো আমরা একটু ভালো করে খেয়াল করি, এই 2x কিন্তু আমাদের জোড় সংখ্যা এখানে। এই প্রশ্নগুলো সহজ মনে রাখতে হলে অনেকেই ভুল করেন এখানে, মানে আসলে আমাদের এখানে 2x হচ্ছে আমাদের x এর সাথে আছে এখানে, ওকে। তো এখানে মনে রাখার বিষয় তো আমি বলে দিচ্ছি, সবকিছু আর লাগবে না। 32তম বিসিএস কোশ্চেনে একটা কোশ্চেন আছে দেখুন, x y উভয় যদি দিলে আমাদের বিজোড় সংখ্যা এখানে, x y উভয় বিজোড় সংখ্যা। ধর আমি সাপোজ দিলাম এখানে x এবং y দুটাই বিজোড় সংখ্যা, তার মানে আমি দিলাম দুটাকে ধরবো এখানে, যে এটাকে 3 ধরলাম এখানে, এটাকে আমি 5 ধরলাম এখানে, ঠিক আছে। তো এই দুটাকে যোগ করলে x y বিজোড় সংখ্যা হলে এই দুটাকে যোগ করলে কিন্তু আমরা কি পাবো বলুন তো, এখানে এই 3 এবং 5 যোগ করলে কত হবে এখানে 8 হবে এখানে। তাহলে বিজোড় সংখ্যার যোগফল কত এখানে যোগ হয়, জোড় হয় কিন্তু এখানে। তার মানে এই দেখুন আমাদের ঘ নম্বরে কি আছে, জোড় আছে এখানে, যোগ আছে। গুণ করলে আমাদের 3 5 15 বিজোড় সংখ্যা এখানে। তারপরে দুটাকে যোগ করে 1 যোগ করলে কত হবে এখানে, প্রথমে জোড় হবে এটা, 1 যোগ করলে বিজোড় হবে এখানে। আবার এখানে গুণ করলে আমাদের কি হবে এখানে 15, 15 সাথে 2 যোগ করলে কত 17 হবে এখানে। তার মানে বুঝছেন ব্যাপারটা। টিপস লাগবে না, আমি যেটা বললাম সেটা করলেই হবে ইনশাআল্লাহ, কারণ এগুলাই আসলে আসে পরীক্ষায়। এ এবং বি দুটি বিজোড় সংখ্যা, তাহলে নিচের কোনটি সঠিক এখানে? তো বিজোড় সংখ্যা হলে আমরা কি বললাম এখানে, দেখুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বিজোড় সংখ্যাকে আপনি যদি এখানে 2 দিয়ে জোড় সংখ্যা দিয়ে গুণ করেন, এই যে 2 না, 2 মানে কি বিজোড় সংখ্যা দিয়ে, আপনি প্রথমে এটা চেক করেন, আমাদের দুটো গুণ করলে তো জীবনও হবে না, এটা সম্ভব না, এরকম পাগলা পাইছে আমাদেরকে। তো এটাকে আপনি যদি জোড় সংখ্যা দ্বারা যে গুণ করেন কোন একটা বিজোড় সংখ্যাকে, তাহলে আমি কি পাবেন, জোড় সংখ্যা পাবেন এখানে। তো জোড় সংখ্যার সাথে আপনি যদি 2 যোগ করেন জোড় পাবেন, জোড়ের সাথে বিজোড় যোগ করলে কিন্তু আমরা কি পাবো বলতো, বিজোড় পাবো। তো এটা হবে না, এটা আমি পাগলা পাইছে মনে হয়। আবার এখানে দেখুন এই দুটো সংখ্যাকে মানে দুটো বিজোড় সংখ্যাকে যোগ করলে জোড় সংখ্যা পাবো, আর জোড়ের সাথে যে 1 যোগ করেন তাহলে আমাদের বিজোড় পাবো। এখন এই যে লাস্টে যে একটা অপশন আছে না, দেখুন আমাদের এখানে কোন একটা বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা গুণ করলে কি পাবো এখানে, মানটা অল টাইম জোড় পাবো। আবার এখানে এই চারটা তো জোড় সংখ্যা, তো জোড় দিয়ে যে গুণ করি তাহলে আমাদের কি হবে এখানে জোড়ে পাবো, তাহলে দুটো জোড়ের যোগফল কত, জোড় হবে। তার মানে এটাই অ্যান্সার। বলছে ক এবং খ যে আমাদের দুটো জোড় সংখ্যা হয় এখানে, হ্যাঁ, নিচের কোনটি অবশ্যই বিজোড় হবে এখানে? বিজোড় কখন হয় বলুন তো আমাদের এখানে, একটু ভালো করে বুঝবেন এখানে। দুটো জোড় সংখ্যার গুণফল, আমি যে এখানে দুটো জোড় সংখ্যা নিই, একটা 2 নিলাম একটা 4 নিলাম এখানে, তো এটাকে যে গুণ করেন এখানে 4 দুগুণে 8, তার মানে জোড় সংখ্যার গুণফলও যোগ মানে 8 হবে। এই যে যোগ করেন তাহলে 6 হবে না, যোগফল এবং গুণফল কত হবে এখানে, জোড় হবে কিন্তু এখানে, মনে রাখবেন। আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি হবে এখানে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে গুণফল কি হবে এখানে, এই যোগফল কত হবে এখানে, জোড় হবে এখানে, এই যোগফল কত হবে এখানে, জোড় হবে এখানে 8 প্লেন, আর গুণ করলে 15 হবে এখানে, বিজোড় হবে এখানে। এটা এগুলো মনে রাখতে হবে এখানে ভাই, এগুলো খুবই সিম্পল বিষয়। এখন আপনি খেয়াল করেন এখানে দুটাকে যে গুণ করেন তাহলে আমি কি পাবেন এখানে, জোড় পাবেন এখানে, কি পাবেন, জোড় পাবেন। তো জোড় খুঁজে পান, এর সাথে যে 1 যোগ করেন তাহলে কত হবে এখানে, বিজোড় হবে। তো এটাই আনসার, আর কিছু দেখার লাগবে না। দুটাকে যে যোগ করেন তাহলে জোড়ে পাবেন, এটা বাদ পাগলা পাইছে আমাদের। আবার এখানে দেখুন 2 দিয়ে গুণ করলে আমাদের অল টাইম জোড় হবে, জোড়ের সাথে জোড়ে হবে এখানে, তার মানে এটাও বাদ, হ্যাঁ। আবার জোড়ের সাথে জোড় 2 দিয়ে গুণ করলে জোড় হবে, সেটা জোড় থাকবে বেজোড় থাকবে, জোড় হবে, তার মানে এটা আমাদের জোড় আসতেছে, প্রশ্নে আসবে না। যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না? তো n একটা যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের দেখুন যে 2 নেন এখানে, তো 2 এর বর্গ, 4 এর বর্গ, কোনটি জোড় হতে পারে না এখানে, জোড় কোনটা হবে না এখানে? তো সবগুলি আমাদের বেজোড় হবে, এরকম আর কি বিষয়। যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোন জোড় সংখ্যা হতে পারে না এখানে? তো দেখুন তো কোনটা জোড় সংখ্যা হতে পারে না এখানে, n এর মানটা আপনি যে জোড় নেন এখানে। তো আমরা একটু জাস্ট ব্যাখ্যাটা একটু পড়ি, এখানে কোশ্চেনটা একটু ঝাপসা লাগতেছে। যদি আচ্ছা, যদি কি বলছে এখানে, যদি n একটি জোড় সংখ্যা হয়, n একটা জোড় সংখ্যা এখানে, n আমি এখানে 4 নিলাম এখানে, বা 5 নিলাম, বা যেটা নেন, তবে নিচের কোন জোড় সংখ্যা হতে পারে না এখানে, কোনটি জোড় সংখ্যা হতে পারবে না এখানে? তো এটা আমাদের অ্যান্সার দিও, দেখুন আমাদের করি 4 2 গুণন 4 প্লাস 3, তাহলে কত হবে এখানে, 4 দুগুণে 8, 11 হবে এখানে। এই যদি করেন কত হবে এখানে, 8, এই 4 দুগুণে 8 প্লাস আছে 2, মানে কত হবে এখানে 10 হবে। এটা কত হবে এখানে, আপনি যেখানে করেন যে 2 4 নিচ্ছেন না, 4 এর আগে 5 5 15 আর হচ্ছে 15 আর হচ্ছে আপনার এখানে 3 কত হবে এখানে, ওই আপনার এখানে 18 হবে এখানে। আবার এখানে 4 এর 16 হবে এখানে। তার মানে কোনটি জোড় সংখ্যা হতে পারে না, মানে কোনটা বেজোড় সংখ্যা হবে এখানে, কোনটা বেজোড় মানে যে এই এখানে 11 এখানে, ওকে। আচ্ছা, তো এরপরে বিগত সালে যে কোশ্চেনগুলো আছে 25তম বিসিএসে, √2 সংখ্যাটি কি ধরনের সংখ্যা এখানে? অ্যাকচুয়ালি এটা মূলত অমূলত, এখানে এটা হচ্ছে অমূলত সংখ্যা তাই না, এটা অমূলত সংখ্যা এখানে, এটা আমরা জানি এখানে। আচ্ছা, তারপরে আমরা জানি অমূলত এবং মূলত, √2 √5 √3 এগুলো সবগুলো হচ্ছে অমূলত সংখ্যা। যদি p একটি মৌলিক সংখ্যা হয় তাহলে √p কি হবে, √p অবশ্যই আমাদের কি অমূলত সংখ্যা হবে এখানে, কারণ মৌলিক সংখ্যার বর্গ আমাদের কি বর্গমূল হচ্ছে মৌলিক।
তো 7 হচ্ছে আমাদের কি সংখ্যা এখানে, দেখুন আমাদের এটা অনেকবার সালে আসছে এখানে, এটা অমূলদ সংখ্যা কিন্তু এখানে। ওকে, আচ্ছা, মানে যদি রুট ওভার থাকে, রুট ওভার থাকলে কিন্তু আপনার এখানে এটা অমূলদ আর কি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? √3 হচ্ছে অমূলদ সংখ্যা এখানে। মূলদ সংখ্যা হলো কোনটি? এই 12 হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, দেখুন 12 হচ্ছে মূলদ সংখ্যা না, 12 মূলদ সংখ্যা, কারণ আমাদের এখানে দেখুন 12 হচ্ছে আপনার 3 4 12, 3 গুণন 4, তার মধ্যে 2√3 হবে না, তাহলে √3 তো মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যার সাথে গুণ করলে মূলদ সংখ্যা হবে এখানে। আর এটাকে যদি করেন তাহলে আমাদের 3 9 2 18 এখানে, তো 2√3 এখানে। ওকে, 27 যদি করেন আমাদের কত হবে? 27 করলে কত হবে এখানে? 3 নং 27, 3 গুণন 9, 3√3 এখানে, তার মানে এই সবগুলোতে 3 রুট আছে, 2 রুট আছে, তাই না? কিন্তু এই 8 এর দেখুন এই মানটা একটু খেয়াল করুন। 8 মানে কি 2 এর উপর কিউব মানে 8, এই 2 এর উপর কিউব মানে 8, এই স্কয়ার কিউব কাটা যাবে, তাহলে এখানে কি হবে? এই কাটলে কিন্তু 2 থাকবে, 2 হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, কোনটি মূলদ সংখ্যা এটা আমাদের এখানে বলছে, দেখুন এগুলো একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখুন এই যে আপনার এখানে 27 আছে না, 27 মানে কি আমরা পড়লাম একটু আগে, দেখুন তো এখানে বলে দিলাম 3√3 এখানে, 3 ষোলো কত এখানে 48, তাই না? 3 ষোলো 3, আর এখানে কত 3 ষোলো 48, মানে 4 4 16, মানে 4√3 এখানে, তো √3 কাটলে আমাদের 3/4, এটা আমাদের কিন্তু মূলদ সংখ্যা। ওকে, আচ্ছা, তো এখানে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা হচ্ছে আপনার এখানে এই 27, এটা কি হবে না? কোনোটি হবে না কিন্তু, কারণ আমাদের এটা হচ্ছে আমাদের পৌনঃপুনিক, পৌনঃপুনিক কখনো অমূলদ সংখ্যা হবে না, এটাও আমাদের এখানে 3 হবে এখানে, এটাও আমাদের পৌনঃপুনিক সংখ্যা। তার মানে এটাও কিন্তু আমাদের এখানে পেলাম কিন্তু, যে এখানে 3/4 পেলাম, এটা আমাদের আগের অপশনে ছিল এখানে এটা। আর আমাদের তার মানে কোনোটাই হবে না এখানে, এটা 40তম বিশেষ আসলে দেখুন। তারপর এখানে বলা আছে যে কোনটি অমূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা এখানে। তো অমূলদ সংখ্যা দেখুন আমাদের একটা সিকোয়েন্স মেনটেন করে চলে, একটু মনে রাখবেন। অমূলদ সংখ্যা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে এরকম, যেমন করুন আমাদের এখানে 0.01001110, ওরে আল্লাহ, এখানে তাই 0.001001110001111, মানে এরকম দুটা, একটা শূন্য একটা ওয়ান, দুটা শূন্য দুটো ওয়ান, এভাবে একটা সিকোয়েন্স মেনটেন করে। এই সিকোয়েন্সটা যেখানে পাবেন সেটা অ্যান্সার এখানে। দেখুন তো আমাদের এখানে কি আছে এখানে এই যাতে, তো এখানে দেখুন আমাদের সবগুলো এক এক করে, এখানে আমাদের প্রত্যেকটা শূন্য সমান আছে এখানে, এই দুটো দুটো করে শূন্য আছে, কিন্তু এখানে দেখুন আমাদের একটা শূন্য, এখানে দুটো শূন্য, এটা তিনটে শূন্য, মানে এই শূন্যের সিকোয়েন্সটা কিন্তু বাড়তেছে ধীরে ধীরে। এটা হচ্ছে আমাদের অমূলদ সংখ্যার হচ্ছে বৈশিষ্ট্য, মনে রাখবেন। অমূলদ সংখ্যার বৈশিষ্ট্য আমাদের কি হবে এখানে, মানটা পৌনঃপুনিক চিহ্ন ব্যবহার করা যায় এখানে সবগুলোতেই, ঘ বাদে, কারণ এগুলোতে সবগুলোই পৌনঃপুনিক কিন্তু এখানে, কারণ নির্দিষ্ট একটা সিকোয়েন্স পরপর কিন্তু আপনার এখানে বারবার আসতেছে, কিন্তু এটাতে আমাদের নির্দিষ্ট কোনো সিকোয়েন্স নেই। একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা হবে এখানে? বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আর হচ্ছে ব্যাস হচ্ছে আমাদের 2r, তো 2r বাদ দিলে আমাদের ক্ষেত্রে পাই বাই হচ্ছে কত হবে এখানে, পাই। পাই একটা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ পাই হচ্ছে আমাদের 3.1416, এই মানটা কিন্তু চলতে থাকবে, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমাদের ভিন্ন অমূলক কোশ্চেন দিয়েছে, তাহলে পড়বেন এখানে। তো এই যে 5 প্লাস এই যে অমূলদ সংখ্যার সাথে কোনো কিছু যোগ করলে আমাদের কি অমূলদ সংখ্যা হবে, কারণ আমাদের এই 7 হচ্ছে √7 হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, কোনটি মূলদ সংখ্যা হবে এখানে দেখুন, এই যে দেখুন আমাদের এখানে মূলদ সংখ্যা কোনটা হবে এখানে, নিচে কোনটি মূলদ সংখ্যা। আপনি যদি করেন এখানে 4 দুগুণে, এটা করতে পারবেন এখানে, দেখুন তো একটু ভালো করে খেয়াল করুন, এই √2 এবং √8 এখানে যদি করেন, √2 এবং হচ্ছে √8, এখানে √8 কে লেখা যাবে না, 2 × 4 লেখা যাবে, তো √2 ইন্টু কি 2√2 লেখা যাবে, তো এই যে দেখুন 2 এখানে থাকবে, √2 এবং √2 কি হবে, 2 হবে এখানে, তাহলে 4, এটা আমাদের কিন্তু মূলদ সংখ্যা, মানে প্রথম অপশনে আমরা কিন্তু ডান করলাম। এটা আমাদের হবে কি না, এটা কি হবে দেখুন তো আমাদের, এটা 4, এটা এটা কিন্তু হচ্ছে না, এটা 4 4 হচ্ছে, তার মানে 2√2 হবে এখানে, আবার এখানে দেখুন 9 এখানে হচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে 3 3 মানে 3√2 হবে এখানে, তার মানে এখানে দেখুন এই মানটা কত হচ্ছে এখানে 3 হবে এখানে, 3√3 হবে এখানে, তাহলে এগুলো কিন্তু একটাও মূলদ সংখ্যা হবে না এখানে। -8 এবং -2 কত হবে এখানে, দেখুন -8 এবং -2 এটা একটু আপনাকে করতে হবে এখানে, -8 এবং হচ্ছে -2 এখানে বিশেষ আসছে না এখানে। দেখুন এই √1 মানে হচ্ছে আমাদের আই হচ্ছে আমাদের ইমাজিনারি সংখ্যা, কি সংখ্যা এখানে, ইমাজিনারি সংখ্যা। ওকে, √1 মানে কি এখানে আই হবে এখানে, তার মানে এটাকে এভাবে লিখতে পারবেন না, √1 ইন্টু কত এখানে আই 8 এখানে, ইন্টু এখানে √1 ইকুয়াল টু কি √2 লেখা যাবে, কারণ আমাদের এটা তো গুণ করলাম এখানে, বা আপনি তো এটাকে এভাবে লিখতে পারতেন যে এখানে -1 ইন্টু 8 লিখতে পারতেন, ইন্টু -1 ইন্টু 2 লিখতে পারতেন এখানে। ওকে, তো এই -1 মানে কি আই, এখানে আই আর এস স্কোয়ার এখানে, তো আই এস স্কোয়ার হচ্ছে এখানে, কারণ এটা একটা আই পাবো এখানে, আমরা এখানে একটা আই পাবো, আর √8 এবং এসে আমাদের 2 এখানে আছে না, তো এখানে কত হচ্ছে এখানে, এই √8 মানে কি 2√2 হবে এখানে, আর এখানে আমাদের কিন্তু √2 হবে এখানে, ক্লিয়ার। তাহলে আই এখানে আই স্কোয়ার পাবো এখানে, একটু পরে আমি এই বিষয়টা বলতেছি। এই √2 এবং √2 কি হবে, 2 হবে, তার মানে 4 হবে এখানে, কারণ এখানে 2 পাবো এই দুটো নিয়ে, আর আমাদের একটা 2 আছে, 2 2 4 হবে এখানে, আর আই স্কোয়ার
আই স্কোয়ার মানে হচ্ছে আমাদের যে -1 জানি এখানে, ওকে, তাহলে আমাদের -4 কিন্তু হচ্ছে এখানে। আর যদি আমাদের অপশন যে আই স্কোয়ার নিয়ে থাকে তাহলে আই স্কোয়ার নেবো, তো -4 কিন্তু আমাদের অ্যান্সার, ক্লিয়ার। তো এখানে আমাদের এটা জটিল সংখ্যার ম্যাথ আর কি, যারা জানেন না অবশ্যই এই বিষয়টা একটু পড়বেন এভাবে, যে আপনার এখানে এই -1 রুট ওভার মানে কি আই জানি এখানে আমরা, এটা আমরা জানি। তো যারা এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই এগুলো একটু ক্যালকুলেশনগুলো ভালো করে দেখবেন, ওকে। আচ্ছা, কোনটি অমূলদ সংখ্যা এখানে, এটা আমরা এখন বাস্তব হয়ে গেছে আমাদের কাছে, কারণ এই এটা যে কাটেন এখানে তাহলে 2 পাবো না এখানে, √2 পাবো এখানে। তো √2 কিন্তু আমাদের অমূলদ সংখ্যা, কারণ এটাকে করলে 4 পাবো এখানে, এটাকে করলে 9 পাবো, 3 পাবো এখানে, 4/3 পাবো। আবার এখানে 7 7 49 পাবো এখানে, 8 8 64 পাবো, 6 6 36 এখানে, ওকে। তার মানে এগুলো আমাদের একটা হবে না এখানে। বেসরকারি প্রভাষক নিবন্ধন আছে এখানে, কোনটি অমূলদ সংখ্যা এখানে, √2 আমাদের অমূলদ সংখ্যা, কোনটি অমূলদ সংখ্যা এখানে, ওকে। নিচের কোনটি কি বলছে এখানে, অমূলদ সংখ্যা 14তম হচ্ছে আমাদের শিক্ষক নিবন্ধনে আছে এখানে। তো এটার তো অমূলদ সংখ্যা কিন্তু আমাদের, এটা কিন্তু ভুল করে দেওয়া যাবে না, এটাও কিন্তু অমূলদ সংখ্যা, কারণ আমাদের 3√2 এখানে, 3√2 এখানে, ওকে, 3√2 এখানে। তো এটা হচ্ছে আমাদের অর্থ যেটা বোঝাচ্ছে এখানে। তো এই √2 যে মানটা আছে এখানে, তো আপনি চাইলে তো এখানে এটাও তো একটা √2 সংখ্যা হবে এখানে, মানে অমূলদ সংখ্যা হবে এখানে, এবং আমাদের এটাও কিন্তু আমাদের 5 এখানে আসছে না। তো এটা 5 মানে কি বলুন তো আমাদের এখানে, এটা হচ্ছে আপনার এখানে 25 1/3 এখানে, ওকে। এটা আমাদের এখানে অমূলদ সংখ্যার মধ্যে পড়ে আর কি, এগুলো আমাদের ক্যালকুলেশন করা যায় না সবগুলোই। ই এবং আর কি ধরনের সংখ্যা, অমূলদ সংখ্যা এখানে, কারণ আমরা জানি এখানে এই এগুলোর মান হচ্ছে আমাদের এখানে অসংজ্ঞায়িত। তো আই আই থিঙ্ক আমরা এগুলো বুঝতে পেরেছি এখানে, যাক আমরা এখানে সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ দেখতেছি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা এখানে অনেক দূর চলে আসছি মোটামুটি, আমরা আজকে মোটামুটি এখানেই রাখবো, ওকে। তো এরপর আমরা এখানে ধারাবাহিক সংখ্যা নিয়ে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।